কাটোয়ার ঈশানী নদীর তীরে অবস্থিত সবুজে ঘেরা একটি গ্রামের নাম অট্টহাস। আর এই ঈশানী নদীর তীরের গভীর অরণ্যে আস্তানা গেড়েছিল বাংলার সেই ভয়ানক রঘু ডাকাত। রয়ে গেছে পঞ্চমুণ্ডী আসন, আর এখানেই পোতা রয়েছে অপঘাতে মৃত্যু 18 বয়সী অবিবাহিত রমণীর কাটামাথার খুলি। পাশেই রয়েছে জাগ্রত সতী মায়ের আর এক পীঠ। চলুন জানা যাক সম্পূর্ণ রহস্যময় ইতিহাস। ডাকাতি কালীবাড়ি তো আমরা আগেও দেখেছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব 1800 শতাব্দীর বাংলার বিখ্যাত রঘু ডাকাতের ডেরায়, কুখ্যাত, যা কাটোয়ার অট্টহাস গ্রামে অবস্থিত। চলুন দেরি না করে বেরিয়ে পড়ুন। আমরা রতন্তী কালীমাতা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তা আসুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে ত্রিশূলটি রয়েছে, এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো, পূর্বে রঘু ডাকাত যখন অমাবস্যা তিথিতে ডাকাতি করতে বেরোতো তখন এখানে নরবলি দিত, এবং নরবলি দিয়ে নরমুন্ডু এই ত্রিশূলে গেঁথে তবে উনি বেরোতেন ডাকাতি করতে। এবার আমরা আপনাদের দেখাবো যে রঘু ডাকাতের কালীমাতা মন্দির। তা এই যে কালীমাতা মন্দির, এনার নাম হচ্ছে রতন্তী কালীমাতার মন্দির। রঘু ডাকাত এই কালীমাতাকে পুজো করত। আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চমুণ্ডাসনের সামনে। এই পঞ্চমুণ্ডাসনের বৈশিষ্ট্য হলো যে মধ্যিখানে 18 বছর রমণীর অবিবাহিত অপঘাতে মৃত্যু, সেই রমণীর মাথার খুলি এইখানে পোতা হয়, এবং চারদিকে 4টে পশুর মাথার খুলি পোতা হয়, এবং তন্ত্র সাধনার দ্বারা তান্ত্রিক এইখানে বসে সেই রমণীরকে জাগ্রত করে এবং এইখানে পুজো দেয়, এবং সে তার ধ্যান পরিপূর্ণ করে। তা আমরা রঘু বাগদি মানে রঘু ডাকাতের মন্দির, রতন্তী কালী মন্দিরের পাশেই এটা অবস্থিত। রঘু ডাকাত কি করতো, এইখানেও পুজো দিয়ে তবে সে ডাকাতি করতে যেত। আমরা এখন যে জিনিসগুলো দেখছি সেগুলি লোকে মানত করে বেঁধে দিয়ে যায়। তা এই রতন্তী কালী মাতার মন্দিরে লোকে এসে মানত করে এবং এই গাছে এই জিনিসগুলো বেঁধে দিয়ে যায়। তারপরে যখন নাকি তারা ফল পায়, ঠিক আছে, তারপরে এসে এই জিনিসগুলো আবার খুলে দিয়ে তারা বাড়ি চলে যায়। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরের জল দিয়ে মন্দিরের যাবতীয় কাজ করা হয়। আর এটি পূর্বে ঈশানী নদীর অংশ ছিল, ঈশানী নদী থেকে ভাগ হয়ে এখানে পুকুরে পরিণত হয়েছে। আমরা অট্টহাস সতীপীঠ মন্দিরের মহারাজের সঙ্গে পরিচিত হচ্ছি এবং জানবো এই মন্দিরের ইতিহাস। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? সেবক রামজি, বা এখানে রামদাস বাবাজি বলে আমি লিখি, সাধু বাবা বলে সেবক রামজি। আচ্ছা, তা বাবাজি আমাদের একটু জানাবেন যে এই মন্দিরটি কি করে প্রতিষ্ঠা হলো, বা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু যদি আমাদের জানান। এই মন্দির স্বয়ম্ভু, বা জায়গাটা হচ্ছে সতী যেহেতু দেহত্যাগ করেছে, কিন্তু এখানকার সাধারণ মানুষ এই ব্যাপারটা জানতেন না যে এটা সতীর দেহত্যাগ করেছে বা সতী পীঠ। একটু গভীর জঙ্গল, যাকে বলে সূর্যের রৌদ্রপূর্ণ ঢুকতো না। আর আমার যে পাকা আছে ওটা গর্দান বাড়ির মাঠ। আচ্ছা আচ্ছা, এখানে কোন একসময় সাধু বাবা এসেছিলেন
সে তপস্যায় রত ছিলেন। আর গ্রামবাসীরা এখানে যেহেতু খেতে চাষ করতে যেতেন, তারা এসে দেখলেন সাধু বাবা গভীর ধ্যানে মগ্ন। আচ্ছা। তারপর সাধু বাবার জন্য সব গ্রামে গিয়ে খবর দিলেন সাধু বাবা মানে জঙ্গলের ভিতরে গভীর সাধনায় রত আছেন, এবং তিনি গ্রামবাসীরা সব চলে আসে। গ্রামবাসীরা এসে দেখেন হ্যাঁ সাধু বাবা। যাক, তারপর সাধু বাবা যেতে ধ্যানমগ্ন হয়। সাধু বাবা এখানে বিরাট হোমযজ্ঞের ব্যবস্থা করেন, হোমযজ্ঞ করেন সাধারণ এখানকার স্থানীয় মানুষকে নিয়ে। তারপর সাধু বাবা বললেন তোমাদের জায়গাটা খুব পবিত্র, এখানে দেহের সতীর দেহের অদষ্ট করেছে, একটা জায়গায় শিশু হতে দিয়েছে গর্ভগৃহের মধ্যে। আচ্ছা আচ্ছা। সেই তখন এই জায়গাটার নাম হয়ে গেল সতীপীঠ অট্টহাস। তারপর সাধু বাবাকে সবাই ত্রিশূল থেকে লক্ষ্য করতেন, সাধু বাবাকে তারপর আর দেখতে পাইনি। সাধু বাবা অদৃশ্য হয়ে যায়। এখানকার মানুষের ধারণা সাধু বাবা ছিলেন না, তিনি ভৈরব ছদ্মবেশী এক ভৈরব ছিলেন। আমাদের জায়গাটা নির্ণয় করতে তিনি ভাও হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন। সতীপীঠ অট্টহাস। আচ্ছা, আপনারা তাহলে এই মন্দিরের ইতিহাস জানলেন। আমি এখন দাঁড়িয়ে আছি মহাতীর্থ অট্টহাস সতীপীঠের সামনে। আর এটি রঘু ডাকাতের মন্দির রতন্তী কালী মন্দিরের সাথেই আছে। আর এখানে সতীমায়ের নিম্ন ওষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল, তাই এই জায়গাটা পূর্বের নাম ছিল ওষ্ঠাহাস, পরবর্তী নাম হয় অট্টহাস। আর আপনারা যারা এখানে আসবেন তারা এসে এখানে যে দেবতা রয়েছে তিনি হচ্ছে মহিষাসুর মর্দিনী, এবং এটি অষ্টধাতুর তৈরি। আপনারা এই মূর্তিটি দেখবেন, খুব জাগ্রত, এখানে পুজো দেবেন এবং আপনাদের যা মনস্কামনা আছে তা মা দেবীকে জানাবেন। শোনা যায় এই মন্দিরটি খুবই জাগ্রত, তা আমরা এখানকার ভক্তদের থেকে জানবো যে এই মন্দিরটি কতটা জাগ্রত। তাহলে আসেন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? রামকৃষ্ণ বিশ্বাস। আচ্ছা, আপনি কি আমাদের জানাবেন এই মন্দিরটি কতটা জাগ্রত? আপনি এখানে যদি জোড়া মাগুর আনেন, যে কোনো কৌশিক অমাবস্যা, যে কোনো অমাবস্যা যদি আসেন, মাকে পুজো দিয়ে যদি এই নদী পুকুরে আপনি ছাড়তে পারেন মাছ দুটো, তাহলে আপনার যে কোনো পেটের সমস্যা উদ্ধার হবে। ও, মানে যে কোনো পেটের সমস্যা যে কোনো কমে যায়? পেটের সমস্যা। তাহলে আপনারা জানলেন যে আপনারা যদি এখানে জোড়া মাগুর মাছ মাকে উৎসর্গ করে পুকুরে ছেড়ে দেন, তাহলে আপনাদের পেটের যাবতীয় সমস্যা মিটে যাবে। আমরা এখন ভোগের ঘরে দাঁড়িয়ে রয়েছি। তা আমরা যারা নাকি ভোগ রান্না করে এবং তাদেরকে হেল্প করে, ঠিক আছে, তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলবো। তা আপনার নামটা একটু বলবেন? আমার নাম সতী দাস। আচ্ছা, সতী দাস। তা দিদি, আজকে কি কি মায়ের জন্য ভোগ রান্না হয়েছে? আজকে মায়ের জন্য ভোগ রান্না হয়েছে, ডাল হয়েছে, ভাত হয়েছে, পায়েস হয়েছে, আপনার পুঁইশাক কুমড়ো তরকারি হয়েছে, পোস্ত হয়েছে। আচ্ছা, আর আপনি আমাদের জানাবেন যে প্রত্যেকদিন কত মানুষের ভোগ রান্না হয় এখানে? কত রান্না হয় ঠাকুর মশাই রান্না করে, তো আমরা সবজি কাটা তাও অনুমান করে আপনি বলুন যে 100 থেকে 150 হয়। ও, 100-150 লোকের ভোগ এখানে রান্না হয়। এর থেকে খাওয়া দাওয়ার সময় তখন আবার লোকজন আসতে পারে। আচ্ছা, তখন ভোগ থাকলে পারে তখন দেওয়া হয়। আচ্ছা, এখানে কি ভোগ খেতে গেলে কোনো মানে মূল্য দিতে হয় বা? হ্যাঁ, কত? 50 টাকা দিতে হয়। আচ্ছা, 50 টাকার বিনিময়ে তাহলে এইসব মানে ভোগ পাওয়া যায়। তাহলে আপনারা জানতে পারলেন যে মন্দিরে, এই মন্দিরে এলে আপনারা ভোগ পাবেন এবং 50 টাকার বিনিময়ে ভোগটা পাবেন। তার জন্য এবং মন্দির কর্তৃপক্ষকে আপনাদের আগে থেকে ফোন করে জানাতে হবে। আমরা আরো জানবো এই মন্দিরের যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটির ইতিহাস। তা বাবাজির সঙ্গে কথা বলি, সেই মূর্তিটির ইতিহাস জানি। বাবাজি, আমাদের জানাবেন যে এই মূর্তিটির ইতিহাসটা কি? এই যে বর্তমান যে মূর্তিটা আছে, মূর্তিটার বয়স বেশি দিনকার নয়, কয়েক বছর। আচ্ছা। তার আগে একটা প্রাচীন মূর্তি ছিল, প্রায় 1500 বছরের পুরনো প্রাচীন মূর্তি। আচ্ছা। পাঁচজনের মূর্তি। মূর্তিটা এখানে একটা আছে, মূর্তিটা না চামুন্ডা, দন্ত চামুন্ডা বলা হয়। আচ্ছা আচ্ছা। এখন যেটা আছে অষ্টধাতু বা দুর্গা, আচ্ছা, মহামায়া মূর্তি আছে। আচ্ছা। আমাদের যেহেতু দুর্গা সপ্তমীতে ঘট ভরে আসে, 4 দিন ধরে দুর্গা পূজা হয়, সেই জন্য দুর্গা মূর্তি আনা হয়েছে। আগা মূর্তিটা চলেছে বঙ্গ সাহিত্য পরিষদে। এখানে কোনো এক সময় এসেছিলেন এক সাহিত্যিক, তিনি দেখলেন জঙ্গলের মধ্যে মূর্তিটা পড়ে আছে, মূর্তিটা তিনি মূল্য বুঝেছিলেন।
কিন্তু যেহেতু কেউ এটা রক্ষণাবেক্ষণের কোনো স্থান ছিল না, সেই জন্য কেউ এটা নিয়ে নিচ্ছে। এখনো আছে বুড়ো সাহিত্য পরিষদে যদি যা হয় অট্টাশ শতকের মূর্তি দেখবো বলে এখন দেখা হবে। আচ্ছা, তাহলে আপনারা জানতে পারলেন এই মন্দিরে যে দেবী রয়েছে মহিষাসুর মর্দিনী, তার ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহাতীর্থ অট্টহাস সতীপীঠের গেটের সামনে। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা 30 সেকেন্ডের মতো লাগে। আপনারা সিধা জঙ্গলের ভেতর দিয়ে চলে যাবেন রতন্তী কালী মন্দির, যেটা রঘু ডাকাতের মন্দির। আর আরেকটা কথা, আপনারা এখানে আসবেন কি করে? শিয়ালদা অথবা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা কাটোয়া স্টেশনে নামবেন। সেইখান থেকে বাস স্ট্যান্ডে আসবেন। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে বলবেন যে নিরল বাস স্ট্যান্ডে যাব। জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। আপনারা নিরল বাস স্ট্যান্ডে নামবেন, সেইখান থেকে অটো অথবা টোটো করবেন। টোটো ভাড়া নেবে হচ্ছে 15 টাকা। আপনারা সিধাই মন্দিরের গেটের সামনে আসবেন।